যাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে ঘর জামাই বলে ডাকত, যার নীরবতাকে সবাই তার অক্ষমতা ভেবে হাসাহাসি করত, কেউ কি জানত তার আসল পরিচয়? কোটি টাকার সাম্রাজ্য পেছনে ফেলে কেন সে আজ অন্যের দয়ায় বেঁচে থাকা এক সাধারণ মানুষ? যখন অপমানের বিষাক্ত তীরে তার পিঠ ঠেকে গেল দেয়ালে, ঠিক তখনই খুলে গেল তার রহস্যময় অতীতের দরজা। ধুলোমাখা সাধারণ পোশাকের আড়ালে লুকিয়ে থাকা সেই নিঃস্ব মানুষটি যখন তার কুটিপতির রূপ ধারণ করল, তখন স্তব্ধ হয়ে গেল গোটা সমাজ। কিন্তু কেন সে এতকাল এই পরিচয় লুকিয়েছিল? কি এমন রহস্য তাকে বাধ্য করেছিল ঘর জামাই হয়ে থাকতে? জানতে হলে শেষ পর্যন্ত শুনুন আজকের এই অসাধারণ গল্পটি, যা আপনার রক্তে শিহরণ জাগাবে এবং বাধ্য করবে নতুন করে জীবনকে চিনতে। আমার ছোট্ট একটি অনুরোধ, যদিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর কমেন্টে জানান আপনি কোন জায়গা থেকে দেখছেন। মুম্বাইয়ের বৃষ্টি শুধু রাস্তা ভেজায় না, সে মানুষের হৃদয়ে লুকিয়ে থাকা ব্যথাকেও বাইরে বের করে আনে। সেই রাতেও তেমনই হয়েছিল। কালো মেঘ থেকে ঝরা মোটা ফোঁটার মাঝে এক যুবক স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল। হাতে একটা পুরনো ব্যাগ, চোখে ক্লান্তি এবং হৃদয়ে এমন এক স্বপ্ন যাকে তার নিজের বাবাও বোঝার থেকে অস্বীকার করেছিলেন। তার নাম ছিল আরব মালহোত্রা। গুরুগ্রামের সবচেয়ে বড় শিল্প সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী, শৈশব থেকেই যার ভবিষ্যৎ আগে থেকেই নির্ধারিত করে দেওয়া হয়েছিল। বোর্ডরুম, শেয়ার মার্কেট, চুক্তি এবং ক্ষমতা। কিন্তু আরবের হৃদয় এসবের মধ্যে কখনো লাগেনি। তার রঙের প্রতি ভালোবাসা ছিল। ক্যানভাসে আঁকা নীরবতা তাকে জীবন্ত অনুভব করাত। সেদিন ঘরে খুব বড় ঝগড়া হয়েছিল। বিক্রম মালহোত্রা ঠান্ডা গলায় বলেছিলেন, এই পেন্টিং তোমাকে রুটি দেবে না। এবং আরব প্রথমবার উঁচু গলায় জবাব দিয়েছিল, যদি রুটির জন্য আত্মা বেচতে হয় তাহলে আমি ক্ষুধার্ত থাকতে পছন্দ করব। ঠিক সেই মুহূর্তে সে ঘর ছেড়ে চলে গিয়েছিল। না টাকা সঙ্গে নিয়েছিল, না নামের সহায়। মুম্বাই তাকে তাই ডাকেনি কারণ সে বড় ছিল, বরং এজন্য কারণ সেখানে স্বপ্নকে কোচলানোও হয় এবং গড়ানোও হয়। অন্ধেরি ইস্টের এক সরু গলিতে সে একটা ঘর ভাড়া নিয়েছিল। দিনে এক সাধারণ কর্মচারীর মতো কাজ করত এবং রাতে জানালার পাশে বসে বৃষ্টি দেখত এবং আঁকত। তার জানা ছিল না যে এই শহর তাকে শুধু সংগ্রামী দেবে না, বরং এমন একটা মেয়ের সঙ্গে দেখা করাবে যার জন্য সে নিজের আত্মসম্মানও বিসর্জন দেবে। এবং এই ভালোবাসাই পরে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠবে। মুম্বাই কাউকে গ্রহণ করার আগে পরীক্ষা করে। এই শহর প্রথমে মানুষের থেকে তার আরাম ছিনিয়ে নেয়, তারপর দেখে তার ভিতর কতটা সাহস বাকি আছে। আরব মালহোত্রা এখন এটা ভালোভাবে বুঝে গিয়েছিল। অন্ধেরি ইস্টের যে পুরনো বাড়িতে সে ঘর ভাড়া নিয়েছিল, সেখানে প্রতি সকালে শব্দের সঙ্গে আসত। ট্রেনের শব্দ, রাস্তায় দৌড়ানো লোকজন এবং এমন এক জীবন যাতে কারোর প্রতি কিছু আসে যায় না। ঘরটা ছোট ছিল, ছাদ পুরনো ছিল, কিন্তু এই জায়গাটা তার নিজের ছিল। এখানে কেউ তার থেকে তার নাম জিজ্ঞাসা করত না এবং না তার অতীত। দিনে আরব মহেশ শর্মার কোম্পানিতে এক সাধারণ কর্মচারী ছিল। কখনো স্টোর রুমে জিনিস সাজানো, কখনো ফাইল পৌঁছানো, কখনো রাত অনেকক্ষণ পর্যন্ত প্রাঙ্গণে ডিউটি দেওয়া। এটা কোনো বিশেষ চাকরি ছিল না, কিন্তু এতে তার খরচ চলে যেত এবং সবচেয়ে বড় কথা এটা ছিল যে কেউ তার দিকে নজর দিত না। এই গোপনীয়তাই তার দরকার ছিল। সন্ধে নামতে নামতে যখন অফিসের অধিকাংশ লোক বেরিয়ে যেত, আরব প্রায়ই পিছনে থেকে যেত। কখনো কোনো কাজের অজুহাতে, কখনো শুধু এজন্যে কারণ তার ফিরতে তাড়া ছিল না। এমনই একদিন তাকে পার্কিং এরিয়ায় অনেকক্ষণ থাকতে হয়েছিল। সেই সন্ধ্যায় সে প্রথমবার রিয়া শর্মাকে কাছ থেকে দেখেছিল। সে একা ছিল এবং অস্থিরও। পার্কিংয়ের এক কোণে কয়েকটা ছেলের গলা উঁচু হচ্ছিল। রিয়ার হাতে ফোন ছিল, কিন্তু তার মুখে উদ্বেগ স্পষ্ট দেখা যাচ্ছিল। চারপাশে কোনো সিনিয়র অফিসার ছিল না। আরব বিনা ভেবে পা বাড়িয়েছিল। সে কোনো বীরত্বের নাটক করেনি, শুধু শান্ত কিন্তু কঠিন গলায় বলেছিল যে এখানে কোম্পানির সিকিউরিটি আছে এবং গার্ডকে ডাকা হয়ে গেছে। তার চোখে ভয় ছিল না এবং তার গলায় তাড়াহুড়ো ছিল না।
কখনো কখনো ঠিক এই থামাই সামনের লোককে পিছু হটতে বাধ্য করে দেয়। ছেলেগুলো সেখান থেকে চলে গিয়েছিল। রিয়া কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থেকেছিল এবং তারপর সে আরাফকে মনোযোগ দিয়ে দেখেছিল। সাধারণ জামাকাপড়, ক্লান্ত মুখ, কিন্তু চোখে এক অদ্ভুত সততা। সে ধন্যবাদ বলতে চেয়েছিল, কিন্তু শব্দগুলো গলায় আটকে গিয়েছিল। হয়তো তার অভ্যেস ছিল না যে কেউ স্বার্থ ছাড়া তার সাহায্য করবে। সেই দিনের পর যখনই সে অফিসে আসত বা যেত, তার চোখ অনিচ্ছাই সেই কর্মচারীকে খুঁজে নিত। আরাফ তার কাজে ডুবে থাকত, যেন কিছু হয়নি। রাতে যখন সে ঘরে ফিরত, তখন চুপচাপ তার স্কেচবুক খুলত। সে এখনও মানুষকেই ছবিতে তুলত, কিন্তু সেই দিন প্রথমবার এক নতুন আকৃতি উঠে এসেছিল। একটা মেয়ে যে ভিড়ের মধ্যে থেকেও একা ছিল। তার জানা ছিল না যে এই সাক্ষাৎ তার জীবনের দিক বদলে দেবে। মুম্বাই তাকে এখনও পর্যন্ত অনেক কিছু দেয়নি, কিন্তু হয়তো এই শহর তাকে সেই গল্পের প্রথম পাতা দিয়ে দিয়েছিল, যা পরে তার ধৈর্য, তার ভালোবাসা এবং তার আত্মসম্মানের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠতে চলেছিল। সেই ঘটনা, বাবার সঙ্গে মতভেদ এবং শিল্পের স্বপ্নের কারণে ঘর ছেড়ে নতুন পরিচয়ের সঙ্গে সংগ্রাম শুরু হওয়া হঠাৎ একটা গল্প হয়ে ওঠেনি, বরং সময়ের সঙ্গে চুপচাপ এগিয়ে চলেছিল। পার্কিংয়ে ঘটে যাওয়া সেই সন্ধ্যার পর অনেক মাস কেটে গিয়েছিল। মুম্বাইয়ের বৃষ্টি আসত এবং চলেও যেত, এবং এর মধ্যেই আরাব এবং রিয়ার জীবনে এক অনকথা সম্পর্ক ধীরে ধীরে আকার নিতে শুরু করেছিল। তারা প্রতিদিন একে অপরের সামনে আসত না, না কোনো নির্ধারিত সাক্ষাৎ হতো, কিন্তু অফিসের ভিড়ে কখনো চোখাচোখি হয়ে যাওয়া, কখনো লিফটের কাছে কিছুক্ষণের নীরবতা, এটাই তাদের কথোপকথন হয়ে উঠেছিল। আরব আগের মতো তার কাজে ডুবে থাকত এবং রিয়া প্রথমবার অনুভব করতে শুরু করেছিল যে কারো সঙ্গ বিনা দেখানোরও হতে পারে। রিয়ার দুনিয়া এতদিন প্রশংসা এবং শব্দে ভরা ছিল। লোকে তার কথা শুনত, কিন্তু হয়তো বুঝত না। আরব তার জন্য এমন ব্যক্তি ছিল যে কিছু না বলে অনেক কিছু বুঝে নিত। সে তার থেকে কিছু চাইত না, না সাহায্য, না এহসান, না মনোযোগ। ঠিক এই কথাটাই তাকে বারবার তার দিকে টানত। ধীরে ধীরে ছোট ছোট কথা হতে শুরু করেছিল, কখনো আবহাওয়ার, কখনো শহরের, কখনো কাজের। আরব বেশি কথা বলতো না, কিন্তু যখন বলতো তখন তার গলায় কোনো তাড়াহুড়ো থাকত না। রিয়াকে এই থামা ভালো লাগত। এর মধ্যে মহেশ শর্মাও এসব দেখছিলেন। পার্কিংয়ের ঘটনার খবর তার কাছে সিকিউরিটি বিভাগ থেকে পৌঁছেছিল। তারা সেই কর্মচারী সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন যে বিনা হট্টগোল করে তার মেয়েকে নিরাপদে বের করে দিয়েছিল। একদিন তারা আরবকে তার কেবিনে ডেকেছিলেন। কথাবার্তা সাধারণ ছিল, কিন্তু প্রশ্নগুলো গভীর ছিল। আরব না তার দারিদ্র্যের কান্না কেঁদেছিল, না তার ভালোত্বের বড়াই করেছিল। সে শুধু এতটুকু বলেছিল যে সে তার কাজ সততার সঙ্গে করতে চায়। মহেশ শর্মা সেই দিন প্রথমবার অনুভব করেছিলেন যে সরলতাও শক্তি হতে পারে। সময় কাটার সঙ্গে রিয়ার বিশ্বাস গভীর হতে থাকল। এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ভালোবাসা ছিল না, বরং এমন এক বিশ্বাস যা ধীরে ধীরে মজবুত হয়েছিল। তার মনে হতে শুরু করেছিল যে এই লোকটির সামনে তাকে কিছু প্রমাণ করতে হয় না, না তার অবস্থা, না তার স্বাধীনতা। সে তার সঙ্গে নিজেকে হালকা অনুভব করত। হয়তো ঠিক এই হালকাতেই তাকে এক নতুন সহায় দেখা যাচ্ছিল। যখন মহেশ শর্মা বিয়ের কথা তুলেছিলেন, তখন রিয়া অবাক তো হয়েছিল, কিন্তু বিভ্রান্তিতে পড়েনি। তার মনে পড়েছিল যে মাসের পর মাস তার হৃদয়ে এই প্রশ্ন নিজে থেকেই জায়গা করে নিয়েছিল। সে হ্যাঁ বলে দিয়েছিল, হয়তো এজন্য নয় যে আরব ধনী ছিল বা শক্তিশালী, বরং এজন্য যে সে তাকে নিরাপদ অনুভব করাত। আরব এই সিদ্ধান্তকে শোরগোল করে গ্রহণ করেনি। সে শুধু শান্ত গলায় তার সম্মতি দিয়েছিল। তার মনে কোনো ভ্রম ছিল না। সে জানত যে সে এমন এক দুনিয়ায় পা রাখছে যেখানে তার পরিচয় দুর্বল হবে। তবু সে এই পথ বেছে নিয়েছিল, কারণ সে রিয়াকে ভালোবেসে ফেলেছিল। তার জানা ছিল না যে ঠিক এই ভালোবাসাই পরে তার থেকে তার আত্মসম্মান, তার ধৈর্য এবং তার চুপ থাকার শেষ সীমা পর্যন্ত পরীক্ষা নেবে। যে সম্পর্ক বিশ্বাস থেকে শুরু হয়েছিল, সেই সম্পর্কই খুব শীঘ্রই তাকে এটা শেখাতে চলেছিল যে প্রতিটি শান্তির পিছনে একটা ঝড় লুকিয়ে থাকে।
যদি আপনার আমার গল্প পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য লাইক করুন এবং আরও ভালো গল্প দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই আরফ বুঝে গিয়েছিল যে এই ঘর তার জন্য কখনো ঘর হয়ে উঠবে না। বিয়ে সরলভাবে হয়েছিল, ঠিক যেমনটা সে চেয়েছিল। কোনো ভব্য আয়োজন নয়, কোনো দেখানো নয়। মহেশ শর্মা চেয়েছিলেন যে সমাজের সামনে এই সম্পর্ক পূর্ণ সম্মানের সঙ্গে উপস্থাপিত হোক, কিন্তু রিয়া এবং তার মা সুনিতা শর্মা স্পষ্টভাবে মানা করে দিয়েছিলেন। তাদের কাছে এক সাধারণ কর্মচারীকে জামাই বানানো আগে থেকেই একটা সমঝোতা ছিল। তাকে উৎসবে পরিণত করা তাদের মেনে নেওয়া ছিল না। আরাফ কোনো বিরোধ করেনি। তার কাছেই সম্পর্ক প্রদর্শন নয়, দায়িত্ব ছিল। বিয়ের পর সে রিয়ার সঙ্গে জুহুরে সেই বড় বাংলোয় থাকতে এসেছিল, যেখানে প্রতিটি জিনিস দামি ছিল, কিন্তু আপনত্ব কোথাও ছিল না। ঘরে অনেক ঘর ছিল, কিন্তু আরবের জন্য জায়গা সবসময় সীমিত থাকত। প্রথম দিন থেকেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে সে এখানে সমান সদস্য নয়। সুনিতা শর্মার কথায় তানা লুকিয়ে থাকত এবং চোখে ওজন। তাদের মনে হতো যে তাদের মেয়ে তার অবস্থা থেকে নিচে বিয়ে করেছে এবং আরাফকে প্রতিদিন এই অনুভূতি করানো উচিত। রাতে যখন আরাফ রিয়ার ঘরে গিয়েছিল, তখন সেখানে কোনো নতুন জীবনের শুরুর মতো কোনো অনুভূতি ছিল না। রিয়া শান্ত কিন্তু ঠান্ডা গলায় বলেছিল যে সেই বিয়ে বাবার ইচ্ছায় করেছে এবং তাকে সময় দরকার। তারপর সে আলমারি থেকে কিছু চাদর বের করে স্টোর রুমের দিকে ইশারা করেছিল। আরাফ বিনা প্রশ্নে এই চাদরগুলো তুলে নিয়েছিল। সেই মুহূর্তে তার প্রথমবার মনে হয়েছিল যে ভালোবাসার নামে সে নিজেকে একা দাঁড় করিয়ে দিয়েছে। তবু সে চুপ থাকতে বেছে নিয়েছিল। পরের সকাল থেকে তার দৈনন্দিন রুটিন নির্ধারিত হয়ে গিয়েছিল। ভোরে উঠে ঘরের ছোটখাটো কাজ করা, বাথরুম পরিষ্কার করা, জিনিস সাজানো এবং তারপর সময়মতো অফিস বেরিয়ে যাওয়া। দিনে সে মহেশ শর্মার কোম্পানিতে সেই সাধারণ কর্মচারী ছিল যে ফাইল তুলত এবং কাজ সারত। সন্ধ্যায় ফিরে আবার সেই ঘর, সেই তানা, সেই আদেশ। কেউ তাকে জামাইয়ের মতো দেখত না, বরং যেন সে বিনা বেতনের চাকর। আরব সবকিছু চুপচাপ করতে থাকল, কারণ তার মনে হতো যে সময়ের সঙ্গে রিয়ার হৃদয় বদলে যাবে। কিন্তু রিয়া বদলাচ্ছিল। অফিসে সে আত্মবিশ্বাসে ভরা মহিলা ছিল, কিন্তু ঘরে ফিরে তার গলায় তীক্ষ্ণতা চলে আসত। বন্ধুদের সামনে সে আরফকে উপেক্ষা করত, কখনো ইশারায় এবং কখনো সরাসরি শব্দে তার অবস্থা মনে করিয়ে দিত। কিছু সময় সে হাসতে হাসতে বলে দিত যে সে গ্রাম থেকে আসা কাজ করার লোক। সেই শব্দগুলো আরবের ভিতর কিছু ভেঙে দিয়েছিল, কিন্তু সে মুখে কিছু আসতে দেয়নি। সে এখনও সেই মেয়েকে দেখতে চাইত যাকে সে প্রথমবার পার্কিংয়ে অসহায় দাঁড়িয়ে পেয়েছিল। মহেশ শর্মা এসব দেখছিলেন। এক দুর্ঘটনায় সানায়ার প্রাণ বাঁচানো এবং কৃতজ্ঞতা থেকে শুরু হওয়া সম্পর্ক, কিন্তু ঘরের পরিবেশের সামনে তাদের গলা দুর্বল হয়ে পড়ত। মাঝে মাঝে তারা আরবের কাছে এসে শুধু এতটুকু বলতেন যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আরব জেনে গিয়েছিল যে এই ঘরে তার সম্মান কারও অগ্রাধিকার নয়। রাতে স্টোর রুমে শুয়ে সে প্রায়ই ছাদের দিকে তাকিয়ে থাকত। তার মনে তার স্বাধীনতা, তার রং, তার অসম্পূর্ণ ক্যানভাস মনে পড়ত। তারপর সে নিজেকে বোঝাত যে সেই পথ ভালোবাসার কারণে বেছে নিয়েছে। তার জানা ছিল না যে এটা শুধু শুরু, যে অপমান সে এখনও সহ্য করছে সেটা পরে আরও গভীর হতে চলেছে, এবং যে চুপ থাকাকে সে ত্যাগ মনে করছে, সেই চুপ থাকায় একদিন ঝড় হয়ে এই ঘরের ভিত কাঁপিয়ে দেবে। বিয়ের কয়েক মাস পর অপমান ঘরের দেয়াল থেকে বেরিয়ে লোকের সামনে আসতে শুরু করেছিল। যে কথাগুলো আগে ইশারায় এবং তানায় হতো, এখন সেগুলো খোলাখুলি শব্দে বলা হতে শুরু করেছিল। এক সন্ধ্যায় শর্মা পরিবার তাদের ঘরে একটা ছোট ভোজের আয়োজন করেছিল। ব্যবসায়িক অতিথি ছিলেন, রিয়ার বান্ধবীরা ছিল, এবং তাদের সবার মাঝে রিয়ার হাসি কিছু বেশি চকচক করছিল। আরাফকে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে সে সামনে কম আসবে এবং যদি দরকার পড়ে তাহলে শুধু চা জল দেখবে। সে বিনা কিছু বলে এই কথা মেনে নিয়েছিল। সেই ভোজেই কুনাল মেহরা এসেছিল। সে মহেশ শর্মার বড় ব্যবসায়িক পার্টনার ছিল, এমন ব্যক্তি যার সঙ্গে চুক্তি ভাঙলে কোম্পানিগুলো কেঁপে উঠত। দামি ঘড়ি, আত্মবিশ্বাসে ভরা গলা এবং প্রতি বাক্যে শ্রেষ্ঠত্বের ভাব। রিয়া তার সঙ্গে পুরোপুরি সহজ দেখাচ্ছিল, যেন তারা বেশ কিছুদিন ধরে একই দুনিয়ার অংশ। তাদের কথাবার্তায় আপনত্ব ছিল, যা আরবের চোখ থেকে লুকিয়ে থাকছিল না। যখন আরব ট্রে নিয়ে ঘরে ঢুকেছিল, তখন কয়েকটা চোখ তার উপর থেমে গিয়েছিল। রিয়ার এক বান্ধবী হাসতে হাসতে জিজ্ঞাসা করেছিল যে এ কে? রিয়া বিনা থেমে বলেছিল যে এ ঘরের কাজ সামলায়, গ্রাম থেকে এসেছে, কিন্তু ভরসাযোগ্য। ঘরে হাসি ছড়িয়ে পড়েছিল। আরব ট্রে টেবিলে রেখে বিনা কোনো প্রতিক্রিয়ায় পিছিয়ে গিয়েছিল। সেই মুহূর্তে তার স্পষ্ট অনুভব হয়েছিল যে তাকে ইচ্ছাকৃতভাবে তার জায়গা দেখানো হচ্ছে।
কুনাল তাকে মনোযোগ দিয়ে দেখেছিল এবং হালকা হাসির সঙ্গে বলেছিল যে এমন লোকদের জীবন সহজ হয়, না দায়িত্ব না টেনশন, শুধু যা বলা হয় করো। তার গলায় মজা ছিল, কিন্তু চোখে তিরস্কার। কেউ তাকে বাধা দেয়নি। শর্মা পরিবারের নীরবতা সেই অপমানকে আরও গভীর করে দিয়েছিল। তারপর কুনালের ঘরে আসা বেড়ে গিয়েছিল, কখনো কোনো ডিলের কথা, কখনো ফাইলের অজুহাত। সে এখন শুধু অতিথি ছিল না, বরং যেন ঘরের অংশ হয়ে উঠছিল। রিয়া তার সামনে খোলাখুলি হাসত, তার কথায় মন দিত। আরব সব দেখত, কিন্তু নিজেকে বোঝাতো যে সে ভুল ভাবছে। তার এখনও বিশ্বাস ছিল যে সে চুপ থাকা পরিস্থিতি সামলে নেবে। কয়েকদিন পর কোম্পানির একটা পার্টি রাখা হয়েছিল। বড় হলে সবাই জমায়েত হয়েছিল। রিয়া সেই সন্ধ্যায় পুরোপুরি আলাদা লাগছিল এবং কুনাল সব সময় তার সঙ্গে ছিল। আরবকে সেখানেও আলাদা রাখা হয়েছিল। তাকে বলা হয়েছিল যে সে ড্রাইভার এবং স্টাফের কাছে থাকবে। যখন সে ভুল করে রিয়ার দিকে এগিয়েছিল, তখন কুনাল সবার সামনে তাকে থামিয়ে দিয়েছিল এবং বলেছিল যে স্টাফের নিজস্ব জায়গা থাকে। ঘরে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়েছিল। কেউ আরবের পক্ষ নেয়নি। সেই মুহূর্তে আরব প্রথমবার স্পষ্ট অনুভব করেছিল যে এটা শুধু অপমান নয়, তার পরিচয় মুছে ফেলার চেষ্টা। তবু সে নিজেকে সামলে নিয়েছিল এবং সেখান থেকে সরে গিয়েছিল। তার ভিতর কিছু ভেঙে গিয়েছিল, কিন্তু সে এখনও নীরব ছিল। সেই রাতে ঘরে ফিরে যখন তার চোখ রিয়ার সঙ্গে মিলেছিল, তখন তার মনে হয়েছিল যে হয়তো সে কিছু বলবে, কিন্তু রিয়া চোখ ফিরিয়ে নিয়েছিল। সেই নীরবতায় আরব বুঝে নিয়েছিল যে সে এখন স্বামী নয়, একটা অসুবিধা হয়ে উঠেছে। তার চুপ থাকা এখন ত্যাগ ছিল না, সেটা ধীরে ধীরে রাগে পরিণত হচ্ছিল। সে জানত না যে এই রাগ কখন ফেটে পড়বে, কিন্তু এটা নিশ্চিত ছিল যে যে সীমা পর্যন্ত সে ঝুঁকেছে, এখন তার থেকে বেশি ঝোঁকা তার পক্ষে সম্ভব হবে না। ঠিক এখান থেকেই সেই পথ শুরু হয়েছিল যা পরে সবকিছু বদলে দেবে। সেই ঘটনার পরের সপ্তাহগুলোতে আরব অনুভব করতে শুরু করেছিল যে ঘর এখন তার জন্য শুধু থাকার জায়গা হয়ে গেছে। সবকিছু একই রকম দেখাত, কিন্তু ভেতর থেকে কিছু ক্রমাগত সরে যাচ্ছিল। সে প্রতিদিন কাজে যেত, প্রতিদিন ফিরত, কিন্তু তার এবং রিয়ার মধ্যে এখন শব্দের জায়গায় নীরবতা নিয়ে নিয়েছিল। এই নীরবতা আগের মতো ছিল না, যাতে আশা লুকিয়ে থাকত। এখন এই নীরবতা প্রশ্নে ভরা ছিল। রিয়া এখন কথায় কথায় বিরক্ত হয়ে যেত। তার গলায় ধৈর্য বাকি ছিল না। যদি আরব কোনো কথায় নিজের মত দেওয়ার চেষ্টা করত, তাহলে তাকে তৎক্ষণাৎ থামিয়ে দেওয়া হতো, কখনো সরাসরি শব্দে, কখনো চোখের ইশারায়। তার স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তার উপস্থিতি এখন কাউকে সহজ লাগছে না। সে ধীরে ধীরে সেই ঘরে অদৃশ্য হয়ে যাচ্ছিল, যেন তার ভূমিকা শেষ হয়ে গেছে। অফিসেও তার মন লাগত না। লোকে তাকে এখন শুধু এক কর্মচারীর মতো দেখত না, বরং এক অদ্ভুত চোখে দেখত। কেউ তার অবস্থায় অবাক হতো, কেউ মজা পেত। সে সব শুনত, কিন্তু কারো সঙ্গে কিছু বলত না। তার মনে হতো যে যদি সে বলবে, তাহলে তার চুপ থাকার পিছনে বাকি থাকার সামান্য মর্যাদাও ভেঙে যাবে। কুনাল মেহরার উপস্থিতি এখন রিয়ার জীবনে সাধারণ কথা হয়ে গিয়েছিল। ফোনে লম্বা কথা, রাত অনেকক্ষণ পর্যন্ত হাসি এবং সেই মুখ যা ঘরে কখনো দেখা যেত না। অনেকবার আরব বারান্দায় দাঁড়ানো রিয়াকে ধীর গলায় হাসতে দেখেছিল। যখন সে একবার সাহস করে জিজ্ঞাসা করেছিল, তখন জবাব ঠান্ডা এবং সরাসরি ছিল যে এটা ব্যবসার কথা, যা সে বুঝতে পারবে না। সেই এক বাক্য আরবের ভিতর কোথাও গভীর আঘাত করেছিল। তার প্রথমবার এই অনুভূতি হয়েছিল যে দূরত্ব এখন শুধু আচরণের নয়, বরং চিন্তা এবং দুনিয়ার হয়ে গেছে। সে এখন রিয়ার জীবনের অংশ ছিল না, বরং এমন একটা জিনিস হয়ে গিয়েছিল যাকে সহ্য করা হচ্ছে। রাতে যখন সে একা শুয়ে থাকত, তখন চোখ বন্ধ করতেই গত মাসগুলোর দৃশ্য সামনে আসত। বিয়ের পর জামাই নয়, বরং চাকরের মতো আচরণ এবং ক্রমাগত অপমান, অতিথিদের হাসি, কুনালের গলা এবং রিয়ার চোখ চুরি করা। সে নিজেকে জিজ্ঞাসা করত যে সে এখানে কেন এবং কার জন্য। ঠিক সেই রাতগুলোতেই সে আবার তার রঙের দিকে ফিরতে শুরু করেছিল। বিনা কোনো পরিকল্পনায় স্কেচবুক খুলত এবং রেখা টানত। সেই ছবিতে এখন শান্তি ছিল না, তাতে এমন একটা লুক ছিল যে ক্রমাগত ঝুঁকে ঝুঁকে ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু এখন উঠার কথা ভাবতে শুরু করেছিল। মহেশ শর্মা এসব দেখছিলেন। একদিন তারা আরবের থেকে আলাদা করে জিজ্ঞাসা করেছিলেন যে সে ঠিক আছে কিনা। আরব শুধু এতটুকু পড়েছিল যে সব ঠিক আছে, কিন্তু সেই প্রশ্ন তার ভেতরে দবা ব্যথাকে আরও স্পষ্ট করে দিয়েছিল। তার বোঝা যাচ্ছিল যে তার চুপ থাকাকে বাধ্যবাধকতা নয়, দুর্বলতা মনে করা হচ্ছে। এখন সে শুধু সহ্য করছিল না, বরং ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল। এটা কোনো হঠাৎ আসা ঝড় ছিল না, বরং ধীরে ধীরে জমা হওয়া আগুন ছিল।
তার জানা ছিল না যে এই আগুন কখন জ্বলে উঠবে, কিন্তু এতটা নিশ্চিত ছিল যে সেই দিন বেশি দূরে নয় যখন তাকে হয় নিজেকে পুরোপুরি হারাতে হবে বা নিজের জীবন বাঁচানোর জন্য কোনো সিদ্ধান্ত নিতে হবে। ঠিক এখান থেকেই তার ধৈর্যের শেষ সীমা দেখা যেতে শুরু করেছিল। সেই সপ্তাহের এক সন্ধ্যায় আরব প্রথমবার অনুভব করেছিল যে এখন এই অস্থিরতা শুধু মনের ভ্রম নয়। দিনের শুরু সাধারণ ছিল, কিন্তু ভিতরে কোথাও কিছু ক্রমাগত খটকা লাগছিল। রিয়া সকালে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল। যাওয়ার সময় না কোনো কথা, না কোনো চোখ। ঘরে সেই নীরবতা বাকি থেকে গিয়েছিল যা এখন আরবের জন্য সবচেয়ে ভারী জিনিস হয়ে উঠেছিল। সে জানত যে এই চুপ থাকা এখন ক্লান্তির নয়, দূরত্বের। দুপুর পর্যন্ত সে নিজেকে কাজে জড়িয়ে রাখার চেষ্টা করতে থাকল, কিন্তু মন বারবার ভেঙে যেত। তখনই রিয়ার ফোন এসেছিল। গলায় আনুষ্ঠানিকতা ছিল, যেন কোনো অচেনা লোকের সঙ্গে কথা বলা হচ্ছে। সে বলেছিল যে সন্ধ্যায় দেরি হয়ে যাবে। একটা জরুরি মিটিং আছে। আরও প্রশ্ন করেনি, সে শুধু হ্যাঁ বলেছিল। কিন্তু ফোন কেটে যেতেই তার ভিতরে এক পুরনো ভয় আবার জেগে উঠেছিল। এটা প্রথমবার ছিল না, কিন্তু আজ শব্দের পিছনে অন্য কিছু লুকিয়েছিল। সন্ধে নেমে গিয়েছিল, রাত গভীর হতে থাকল, কিন্তু রিয়া ফেরেনি। আরব বারান্দায় দাঁড়িয়ে বাইরের অন্ধকার দেখতে থাকল। ঠিক সেই সময় তার ফোন বেজেছিল। স্ক্রিনে রিয়ার নাম ছিল না, একটা অচেনা নম্বর ছিল। সে কল তোলেনি। কিছুক্ষণ পর সেই নম্বর থেকে একটা মেসেজ এসেছিল। শব্দ সাধারণ ছিল, কিন্তু পাঠানোর নাম তার হাত কাঁপানোর জন্য যথেষ্ট ছিল। মেসেজে লেখা ছিল যে মিটিং খুব ভালো হয়েছে এবং আজ দেরি হয়ে যাবে। নিচে নাম ছিল কুনাল। আরব অনেকক্ষণ ধরে সেই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করতে থাকল যে এটা ভুলও হতে পারে, ব্যবসার কথা হবে, কিন্তু হৃদয়ে মানতে প্রস্তুত ছিল না। তার মনে পড়তে শুরু করেছিল যে কতবার রিয়া দেরিতে ফিরেছে, কতবার সে প্রশ্ন এড়ানোর চেষ্টা করেছে। প্রথমবার তার এই অনুভূতি হয়েছিল যে সে শুধু অনুভব করছে না, বরং উপেক্ষা করছে। যখন রিয়া রাতে ফিরেছিল তখন তার মুখে ক্লান্তি ছিল না, তাতে সেই হালকা হাসি ছিল যা ঘরে কখনো দেখা যেত না। আরব তার থেকে কিছু জিজ্ঞাসা করেনি, সে শুধু তাকে দেখতে থাকল। রিয়া চোখ চুরি করে বিনা কিছু বলে ঘরে চলে গিয়েছিল। সেই মুহূর্তে কোনো জবাবের দরকার ছিল না, নীরবতাই সবকিছু বলে দিয়েছিল। পরের কয়েকদিনে ইশারা আরও স্পষ্ট হতে শুরু করেছিল। রাত অনেকক্ষণ ফোন কল, হঠাৎ বাইরে যাওয়া, মোবাইলের পাসওয়ার্ড বদলানো। এক সন্ধ্যায় যখন আরব স্টোর রুমে কিছু খুঁজছিল, তখন সে দেখেছিল যে রিয়ার ফোন টেবিলে পড়ে আছে। স্ক্রিন জ্বলে উঠেছিল, মিসড কল ছিল, নাম সেই ছিল কুনাল। সেই মুহূর্তে আরব ফোন তোলেনি, সে তাকে সেখানেই রেখে দিয়েছিল। ভিতরে কিছু ভেঙে গিয়েছিল, কিন্তু সে এখনও চাইত যে হয়তো সে ভুল প্রমাণিত হয়ে যাক। সে সত্য থেকে পালাতে চাইত না, কিন্তু তার মোকাবিলা করার শক্তিও এখনও জোগাড় করতে পারেনি। সেই রাতে সে অনেকক্ষণ জেগে থাকল। রিয়া পাশে ছিল, কিন্তু তাদের মধ্যে এখন কোনো দূরত্ব ছিল না। সেখানে একটা দেওয়াল ছিল যা দেখা যেত না, কিন্তু সবকিছু আলাদা করে দিয়েছিল। প্রথমবার আরব নিজেকে এই প্রশ্ন করেছিল যে যদি এটা সত্যি প্রমাণিত হয় তাহলে সে কি করবে। জবাব তার কাছে ছিল না, কিন্তু এতটা নিশ্চিত ছিল যে চোখ বন্ধ রাখা এখন নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। ঠিক এখান থেকে সন্দেহ শুধু মনে ছিল না, সেটা ধীরে ধীরে সত্যের দিকে এগোতে শুরু করেছিল। তার দুদিন পরের এক সন্ধ্যায় আরব প্রথমবার ইচ্ছাকৃতভাবে অফিস থেকে তাড়াতাড়ি বের হওয়ার অজুহাত বানিয়েছিল। সে জানত না যে সে কি দেখতে যাচ্ছে, কিন্তু এতটা অবশ্যই বুঝে গিয়েছিল যে এখন চোখ বন্ধ রেখে জীবনযাপন করা নিজেকে ধোঁকা দেওয়া হবে। রিয়া সেই সকালেই বলেছিল যে সন্ধ্যায় দেরি হয়ে যাবে। গলায় সেই ঠান্ডাপন ছিল, সেই আনুষ্ঠানিকতা। আরব কোনো প্রশ্ন করেনি, সে শুধু চুপচাপ শুনতে থাকল, যেন ভিতরে কোথাও কোনো সিদ্ধান্ত আগে থেকেই হয়ে গেছে। সন্ধে নামতে না নামতে সে দূরত্ব রেখে রিয়ার পিছনে গিয়েছিল। এটা তার স্বভাবের বিরুদ্ধে ছিল, কিন্তু এখন পরিস্থিতি তাকে এখানে এনে দাঁড় করিয়েছিল। রিয়ার গাড়ি শহরের এক নামকরা রেস্তোরাঁর সামনে গিয়ে থেমেছিল। এটা সেই জায়গা ছিল যেখানে ব্যবসায়িক চুক্তি হতো এবং যেখানে আসা লোকদের পরিচয়ের দরকার পড়ত না। আরব কিছুটা দূরে থেমে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই কুনাল মেহরা সেখানে পৌঁছেছিল। রিয়া তাকে দেখতেই হেসে হাত নেড়েছিল। সেই হাসি আরবের হৃদয়ে কোনো ছুরির মতো ঢুকে গিয়েছিল, কারণ সেই হাসি সে মাসের পর মাস ঘরে দেখেনি। দুজনে একসঙ্গে ভিতরে গিয়েছিল। কাঁচের দেওয়ালের অপারে আরব সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছিল। তাদের কথাবার্তায় কোনো আনুষ্ঠানিকতা ছিল না। তারা হাসছিল, তারা কথা বলছিল, তারা চোখাচোখি করছিল, ঝুঁকে কথা বলছিল। এটা কোনো ব্যবসায়িক মিটিংয়ের মতো লাগছিল না। আরবের ভিতর কিছু কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে থামিয়ে রেখেছিল। সে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত চাইত না। সে চাইত যে সত্য নিজে থেকে সামনে আসুক। কিছুক্ষণ পর দুজনে বাইরে এসেছিল।
কুনাল চলে যাওয়ার সময় রিয়ার কাঁধে হাত রেখেছিল। রিয়া না তা সরিয়েছিল, না কোনো অস্বস্তি দেখিয়েছিল। সেই এক মুহূর্তে আরবের ভিতর মাসের পর মাস জমা প্রতিটি সন্দেহ ভেঙে পড়ল। এখন এটা শুধু অনুমান ছিল না, এটা সত্যি ছিল। সে সরাসরি তাদের সামনে এসে গিয়েছিল। রিয়া তাকে দেখতেই যেন শ্বাস থামিয়ে দিয়েছিল। তার মুখের রং উড়ে গিয়েছিল। কুনাল এক মুহূর্তের জন্য অবাক হয়েছিল, তারপর মুখে সেই অহংকারী হাসি নিয়ে এসেছিল। আরবের গলা শান্ত ছিল, কিন্তু তাতে সেই ঠান্ডাপন ছিল যা রাগের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। সে শুধু এতটুকু জিজ্ঞাসা করেছিল যে এটাই সেই মিটিং যার নামে সে প্রতি রাত দেরি করত। রিয়া কিছু বলেনি, তার চোখ নিচু হয়ে গিয়েছিল। কুনাল এগিয়ে এসে বলেছিল যে আরবকে তার সীমা বোঝা উচিত এবং অন্যের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা উচিত নয়। এটা শুনে আরবের মুখে হালকা হাসি এসেছিল। সেই হাসিতে ব্যথা ছিল না, এক স্পষ্ট বোঝাপড়া ছিল। সে বলেছিল যে সে তার জায়গা জানে, কিন্তু আজ সে এখানে এক স্বামী হিসেবে দাঁড়িয়ে আছে। কুনাল কাঁধ ঝাঁকুনি দিয়েছিল, যেন এসব তার কাছে কোনো মানে রাখে না। রিয়া এখনও চুপ ছিল। সেই নীরবতায় আরবকে তার প্রতিটি প্রশ্নের জবাব মিলে গিয়েছিল। এটা শুধু প্রতারণা ছিল না, এটা মাসের পর মাস ইচ্ছাকৃতভাবে করা অপমান ছিল। সে বিনা কোনো হট্টগোল করে সেখান থেকে ফিরে এসেছিল। পথে তার ভিতরে অদ্ভুত শান্তি ছিল, যেন কোনো খুব ভারী বোঝা নেমে গেছে। সেই রাতে সে স্টোর রুমে শোয়নি। সে বারান্দায় বসে থেকেছিল এবং শহরের আলো দেখতে থাকল। প্রথমবার সে এটা ভাবেনি যে রিয়া এমন কেন করেছে। সে শুধু এটা ভেবেছিল যে এখন সে কি করবে। সেই রাতেই সে ঠিক করে নিয়েছিল যে এখন তার চুপ থাকা শেষ হবে। যদি সে এখনও ঝুঁকে, তাহলে সে নিজেকে চিরকালের জন্য হারিয়ে ফেলবে। পরের সকাল থেকে সে শুধু সহ্য করা স্বামী থাকবে না, সে সত্যের সঙ্গে দাঁড়াবে এবং যখন সে বলবে তখন তার শব্দের পিছনে তার পুরো অস্তিত্ব দাঁড়িয়ে থাকবে। ঠিক এখান থেকে গল্প সেই মোড়ে এসে গিয়েছিল যেখান থেকে পিছনে ফিরে যাওয়া এখন সম্ভব ছিল না। পরের সকালে অফিস খোলার আগেই আরব সেখানে পৌঁছে গিয়েছিল। তার পায়ে না তাড়াহুড়ো ছিল, না রাগ। রাতভর যা তার ভিতরে জমা হয়ে থাকল সেটা এখন এক স্পষ্ট সিদ্ধান্তে পরিণত হয়ে গিয়েছিল। সে জানত যে আজ কোনো তর্ক হবে না, কোনো ব্যাখ্যা দেওয়া হবে না। আজ পরিস্থিতি নিজে থেকে বলবে। দুপুরের কাছাকাছি কোম্পানিতে হইচই শুরু হয়েছিল। বোর্ডরুমে এক গুরুত্বপূর্ণ মিটিং নির্ধারিত ছিল। মহেশ শর্মা, কিছু সিনিয়র অফিসার এবং বাইরের পার্টনার আসতে চলেছিলেন। রিয়াও এসেছিল সবসময়ের মতো আত্মবিশ্বাসের সঙ্গে, কিন্তু আজ তার চোখে কোথাও অস্থিরতা লুকিয়েছিল। তার সঙ্গে কুনাল মেহরা ছিল, সেই পুরনো অহংকার, সেই বেপরোয়া ভাব। সে আরবের দিকে তাকায়নি, যেন সে সেখানে উপস্থিতি নয়। মিটিং শুরু হয়েছিল। আরবকে ভিতরে ডাকা হয়নি এবং সে চেষ্টাও করেনি। সে বাইরে দাঁড়িয়ে থাকল, শান্ত, স্থির। কিছুক্ষণ পর ভিতর থেকে গলা উঁচু হতে শুরু করেছিল। কুনাল কোনো চুক্তি নিয়ে জোর দিচ্ছিল। তখনই হঠাৎ পরিবেশ বদলে গিয়েছিল। এক সিনিয়র ম্যানেজার তাড়াতাড়ি বাইরে এসেছিল। ফোন কানে লাগানো ছিল। তার মুখে উদ্বেগ স্পষ্ট দেখা যাচ্ছিল। অ্যাকাউন্টগুলো সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে, কিছু পার্টনার পিছু হটছে। এসব এত তাড়াতাড়ি ঘটছিল যে কেউ বুঝতেই পারছিল না। কুনাল রাগে বাইরে বেরিয়েছিল। তার মুখ থেকে রং উড়ে গিয়েছিল। সে কাউকে ফোন করছিল, কিন্তু অন্যদিক থেকে জবাব পাচ্ছিল না। রিয়াও বাইরে এসেছিল। প্রথমবার তার মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। সে কুনালের থেকে কিছু জিজ্ঞাসা করেছিল, কিন্তু কুনাল বিরক্ত হয়ে তাকে চুপ করিয়ে দিয়েছিল। তখনই তার চোখ আরবের উপর পড়েছিল। কুনাল ব্যঙ্গ করেছিল যে এখানে দাঁড়িয়ে কি তামাশা দেখছ, এই জায়গা তোমার মতো লোকদের জন্য নয়। তার গলায় এখনও তিরস্কার ছিল, কিন্তু আত্মবিশ্বাস বাকি ছিল না। আরও প্রথমবার সরাসরি তার চোখে তাকিয়েছিল। তার গলা শান্ত ছিল। সে বলেছিল যে সে এখানেই কাজ করে এবং আজ এখানেই থাকবে। কুনাল হাসার চেষ্টা করল, কিন্তু সেই হাসি অসম্পূর্ণ থেকে গিয়েছিল। তখনই মহেশ শর্মা বাইরে এসেছিলেন। পরিবেশ হঠাৎ গম্ভীর হয়ে গিয়েছিল। তারা কুনালের দিকে তাকিয়েছিলেন, তারপর আরবের দিকে। তাদের চোখে প্রশ্ন ছিল। আরব কিছু বলেনি। সে শুধু তার পকেট থেকে ফোন বের করে একটা নাম্বার ডায়াল করেছিল। এটা কোনো সাধারণ কল ছিল না। সে দেশের এক বড় শিল্প গ্রুপের সিনিয়র ডিরেক্টরের সঙ্গে কথা বলেছিল। সেই গ্রুপ যারা অনেক আর্থিক প্রতিষ্ঠান এবং বিনিয়োগ বোর্ডের উপর সরাসরি প্রভাব রাখত। আরব শুধু এতটুকু বলেছিল যে এখন আর অপেক্ষা করা হবে না। যে চুক্তিগুলোর উপর মাসের পর মাস চোখ বন্ধ করে ভরসা করা হয়েছিল, সেগুলো আবার দেখা হোক। ফোন কেটে যেতেই কয়েক মিনিটের মধ্যে রিসেপশন থেকে খবর এসেছিল যে বাইরে কিছু সরকারি আর্থিক অফিসার এবং বড় বিনিয়োগ গ্রুপের প্রতিনিধি পৌঁছেছেন। কুনালের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। রিয়ার শ্বাস তীব্র হয়ে গিয়েছিল। তার প্রথমবার এই অনুভূতি হয়েছিল যে লোকটিকে সে দুর্বল মনে করে এসেছে, সে বিনা শোরগোল করে পুরো ব্যবস্থা কাঁপাতে পারে। আরব এখনও চুপ ছিল।
সে না কারো উপর অভিযোগ করেছিল, না নিজের পরিচয় বলেছিল, কিন্তু সেই নীরবতাতেই সবকিছু স্পষ্ট ছিল। এটা শুধু এক কর্মচারী ছিল না, এটা এমন কোনো মানুষ ছিল যার কাছে পরিস্থিতি বদলানোর শক্তি ছিল। কোম্পানির করিডোরে হইচই মচে গিয়েছিল, লোকে ফিসফিস করছিল, চুক্তি থেমে যাচ্ছিল, এবং তার মধ্যেই আরব শান্ত দাঁড়িয়েছিল, যেন এইসব আগে থেকে নির্ধারিত। এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে খেলা উল্টে গেছে। যে লোকটা কাল পর্যন্ত সহ্য করত, আজ সেই দিক নির্ধারণ করছে। এবং এটা এখনো শেষ নয়, এটা তো শুধু শুরু ছিল। খুব শীঘ্রই সেই সময় আসতে চলেছিল যখন শুধু পরিস্থিতি নয়, বরং সম্পর্কগুলোও তাদের আসল মুখ দেখাতে চলেছিল। সেই দিন দুপুর পর্যন্ত পুরো অফিসে হইচই ছড়িয়ে গিয়েছিল। ফোন ক্রমাগত বাজছিল, লোকে ইধার উধার দৌড়াচ্ছিল, এবং যে চুক্তিগুলোর ওপর কোম্পানির গর্ব ছিল সেগুলো একে একে আটকে যাচ্ছিল। বিনিয়োগকারীদের প্রতিনিধি জবাব চাইছিলেন, কিন্তু কারো কাছে স্পষ্ট জবাব ছিল না। এসবের মধ্যে আরব শান্ত দাঁড়িয়েছিল, তার মুখে না সন্তোষ ছিল, না রাগ, শুধু এক থামা ছিল, যেন মাসের পর মাস আটকে থাকা সত্য অবশেষে তার জায়গায় এসে গেছে। স্ত্রী এবং তার সঙ্গীর মধ্যে বাড়তে থাকা নৈকট্য এবং বিশ্বাসঘাতকতার লক্ষণ। মহেশ শর্মা অবশেষে তাকে বোর্ডরুমে ডেকেছিলেন। দরজা বন্ধ হতেই ঘরে ভারী নীরবতা নেমে এসেছিল। রিয়া সেখানে আগে থেকে বসেছিল, তার মুখ ফ্যাকাশে ছিল, চোখে ভয় স্পষ্ট ঝকঝক করছিল। কুনাল মেহরাও সেখানেই ছিল, কিন্তু তার অহংকার পুরোপুরি ভেঙে গিয়েছিল। সে বারবার ফোন দেখছিল, যেন কোনো সাহায্যের খোঁজে। মহেশ শর্মা সরাসরি প্রশ্ন করেছিলেন যে আখের এসব কেন ঘটছে। এতক্ষণ আরব অনেক কিছু সহ্য করেছিল, কিন্তু আজ সে পিছু হটতে চলেছিল না। সে শান্ত গলায় বলেছিল যে আর্থিক প্রতিষ্ঠানগুলো কোম্পানির ওপর প্রশ্ন তুলেছে সেগুলো সেই শিল্প গ্রুপের সঙ্গে যুক্ত যার বোর্ডে সে গত কয়েক বছর ধরে এক স্বাধীন নির্দেশক হিসেবে যুক্ত ছিল। সে স্পষ্ট করেছিল যে সে এতদিন কখনো তার পদ বা নামের ব্যবহার করেনি, কারণ সে নিজের পরিচয় থেকে নয়, নিজের কাজ থেকে জীবনযাপন করতে চেয়েছিল। ঘরে সন্নাটা নেমে এসেছিল। রিয়ার চোখ বড় হয়ে গিয়েছিল। তার যেন হঠাৎ বোঝা গিয়েছিল যে সে কত বড় ভুল বোঝাবুঝিতে জীবন কাটিয়েছে। আরব আরও বলেছিল যে সে সেই ব্যবসায়িক পরিবারের অংশ যার সঙ্গে দেশের বড় ব্যাংক এবং বিনিয়োগ গ্রুপ দীর্ঘদিন ধরে যুক্ত। সে এটাও স্বীকার করেছিল যে সে এতদিন তার বাবার উত্তরাধিকার থেকে দূরে ছিল, কারণ সে নিজের জীবন শিল্প এবং নিজের উপায়ে জীবনযাপন করতে চেয়েছিল। কুনালের মুখ পুরোপুরি সাদা পড়ে গিয়েছিল, তার হাত থেকে ফোন পিছলে পড়ে গিয়েছিল। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু গলা সঙ্গ দিচ্ছিল না। মহেশ শর্মার চোখ নিচু হয়ে গিয়েছিল। তাদের প্রথমবার এই অনুভূতি হয়েছিল যে মানুষকে তারা সবসময় চুপ এবং দুর্বল মনে করে এসেছেন, সে আসলে কত বড় অবস্থা রাখত। রিয়ার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করেছিল। সে কাঁপা গলায় আরফকে ডেকেছিল, কিন্তু আরফ তার দিকে তাকায়ওনি। তার চোখে না ঘৃণা ছিল, না প্রতিশোধের আগুন, শুধু এক ঠান্ডা দূরত্ব ছিল যা হয়তো চিরকালের জন্য তাদের মধ্যে এসে গিয়েছিল। আরব আবার বলেছিল যে সে আজ সকালে তার বাবার সঙ্গে কথা বলেছে। সে তাকে স্পষ্ট বলেছে যে সে এখন পরিবারের ব্যবসার দায়িত্ব নিতে প্রস্তুত, কিন্তু অর্ধেক অধিকারের সঙ্গে নয়, তাকে পূর্ণ অধিকার এবং পূর্ণ সম্পদ দরকার, যাকে সে সঠিক এবং ভুলের মধ্যে কোনো সমঝোতা না করে। তার বাবা তার শর্ত মেনে নিয়েছেন। এটা শুনে পরিবেশ আরও ভারী হয়ে গিয়েছিল। কুনালের দিকে তদন্ত এজেন্সিগুলোর চোখ পড়ে গিয়েছিল। যে চুক্তিগুলোর ওপর সে বছরের পর বছর খেলা খেলেছে সেগুলোই এখন তার জন্য ফাঁদ হয়ে উঠছিল। এটা স্পষ্ট ছিল যে তার জন্য এখন বাঁচার কোনো সহজ পথ বাকি নেই। মিটিং শেষ হতেই বাইরে খবর ছড়িয়ে পড়েছিল। শেয়ার মার্কেটে কোম্পানির নামে অস্থিরতা বাড়তে শুরু করেছিল। মিডিয়ার গাড়ি নিচে জমা হতে শুরু করেছিল। রিয়া সেখানেই চেয়ারে বসে থেকেছিল, যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। আরব বাইরে বেরিয়ে এসে প্রথমবার অনুভব করেছিল যে তার কাঁধ থেকে মাসের পর মাসের বোঝা নেমে গেছে। সে পিছনে ফিরে তাকায়নি, তার জন্য সেই অধ্যায় শেষ হয়ে গিয়েছিল। আজ সে শুধু অপমান সহ্য করা স্বামী ছিল না, সে সেই পথে ফিরে এসেছিল যেখান থেকে সে কখনো দূরে চলে গিয়েছিল। ফরক শুধু এতটুকু যে এখন সে বাধ্যবাধকতায় নয়, পূর্ণ সচেতনতা এবং সিদ্ধান্তের সঙ্গে এগিয়ে যাচ্ছিল, এবং ঠিক এখান থেকে তার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হয়েছিল। পরের কয়েক সপ্তাহে পরিস্থিতি ধীরে ধীরে তাদের আসল ছবি দেখাতে শুরু করেছিল। যে উথুল পুথুল অফিসের দেয়ালের ভিতর শুরু হয়েছিল সেটা এখন বাইরে পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। কুনাল মেহরার সঙ্গে যুক্ত একে একে চুক্তির তদন্ত হতে শুরু করেছিল, দলিল সামনে আসতে শুরু করেছিল, অ্যাকাউন্টে বন্ধ পড়েছিল, এবং যে লোকেরা কখনো তার নামে ভরসা করেছিল তারাই সবার আগে পিছু হটে গিয়েছিল। ব্যাংক, বিনিয়োগকারী এবং পার্টনার সবাই তার থেকে দূরত্ব করে নিয়েছিল। যে লোকটা কখনো খোলাখুলি আরবকে
অপমান করেছিল সেই এখন অফিস এবং আদালতের চক্কর কাটছিল। তার অহংকার, তার আত্মবিশ্বাস এবং তার দেখানো সবকিছু ধীরে ধীরে মুছে যাচ্ছিল। শর্মা পরিবারের অবস্থাও বদলে গিয়েছিল। যে সামাজিক সম্মানের ওপর তাদের সবসময় গর্ব ছিল সেটা এখন প্রশ্নের ঘেরায় ছিল। আত্মীয় এবং পরিচিতদের ফোন কম হতে থাকল। ঘরের দেয়ালে আগের মতো কঠিন গলা আর গুঞ্জরিত হতো না। রিয়ার মায়ের চোখে এখন তিরস্কার নয়, বরং ভয় এবং অনুতাপ ছিল। তাদের প্রথমবার এই অনুভূতি হয়েছিল যে তারা মানুষের মূল্য তার হৃদয় থেকে নয়, তার অবস্থা থেকে মেপেছেন। রিয়ার জন্য এসব কোনো শাস্তির চেয়ে কম ছিল না। প্রতিদিন সে নিজেকে সেই আয়নায় দেখত, যাতে কখনো তার জয়ে দেখা যেত। এখন সেখানে শুধু শূন্যতা ছিল। সে অনেকবার আরবের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল, মেসেজ পাঠিয়েছিল, দেখা করার অনুরোধ করেছিল, কিন্তু প্রতিবার তাকে সেই নীরবতাই মিলেছিল। সেই নীরবতা যা কোনো ঝাড়ের চেয়ে অনেক বেশি ভারী হয়। এখন যখন তার বোঝা গিয়েছিল যে সে কি হারিয়েছে, তখন সময় তার হাত থেকে বেরিয়ে গিয়েছিল। এর মধ্যেই আরব আনুষ্ঠানিকভাবে তার পারিবারিক শিল্পগ্রুপের দায়িত্ব নিয়েছিল। এই সিদ্ধান্ত একদিনে হয়নি। বোর্ড অফ ডিরেক্টরস এবং সিনিয়র ম্যানেজমেন্টের সম্মতিতে তাকে পূর্ণ অধিকার দেওয়া হয়েছিল। সে আগেও গ্রুপের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এখন প্রথমবার সে সরাসরি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় বসেছিল। সে সবার আগে সেই ব্যবস্থাগুলো বদলেছিল যার সাহায্যে লোকে ভুল খেলা খেলত। তার সিদ্ধান্ত কঠিন ছিল, কিন্তু নিরপেক্ষ কর্মচারীরা অনুভব করেছিল যে এটা সেই ব্যক্তি যে নিচে থেকে প্রতিটি দুর্বলতা দেখেছে এবং বুঝেছে। মিডিয়ায় তার গল্প আলোচনার বিষয় হয়ে উঠেছিল, কিন্তু আরাফ কখনো তার ব্যক্তিগত ব্যথাকে প্রকাশ্যে করেনি। সে না কারোর উপর অভিযোগ করেছিল, না কারো থেকে প্রতিশোধ নেওয়ার কথা বলেছিল। তার জন্য এসব পিছনে ছেড়ে যাওয়া হয়ে গিয়েছিল। সে জানত যে আসল জয় শোরগোল করায় নয়, এগিয়ে যাওয়ায় হয়। একদিন মহেশ শর্মা নিজে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাদের মুখে এখন অহংকার নয়, বরং বিনয় ছিল। তারা স্বীকার করেছিলেন যে তারা এক ভালো মানুষকে বোঝার মধ্যে দেরি করে ফেলেছেন। আরব তাদের কথা শান্তভাবে শুনেছিল। সে না কোনো অভিযোগ করেছিল, না কোনো তানা দিয়েছিল। সে শুধু এতটুকু বলেছিল যে কিছু ভুল সময়ের সঙ্গে নিজের শাস্তি পূর্ণ করে নেয়। কিছুটা দূরে রিয়া দাঁড়িয়ে এসব দেখছিল। তার চোখে অশ্রু ছিল, কিন্তু আরবের দুনিয়া এখন সেখানে থামতে চলেছিল না। সে বুঝে গিয়েছিল যে কিছু সম্পর্ক শেষ হয়েই শেখায় যে নিজের মূল্য কি হয়। আজ আরব সেই জায়গায় দাঁড়িয়েছিল যেখান থেকে সে কখনো দূরে চলে গিয়েছিল। ফার্ক শুধু এতটুকু যে এখন সে বাধ্যবাধকতায় নয়, পূর্ণ সচেতনতা এবং বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছিল। সে এটা প্রমাণ করেনি যে সে কত বড় লোক। সে শুধু এটা দেখিয়ে দিয়েছিল যে সম্মান চাওয়া হয় না, উপার্জন করা হয়। এবং ঠিক এই অনুভূতির সঙ্গে তার গল্প এক শান্ত কিন্তু মজবুত মোড়ে এসে থেমে গিয়েছিল, যেখানে ব্যথা পিছনে থেকে গিয়েছিল এবং সামনে শুধু স্পষ্টতা এবং আত্মসম্মান ছিল। সময় কখনো একই থাকে না। যে দিনগুলো কখনো ভারী লাগত, সেগুলোই ধীরে ধীরে পিছনে ছেড়ে যায়। আরবের জীবনেও এখন সেই সময় এসে গিয়েছিল। ঝড় পার হয়ে গিয়েছিল, শোরগোল থেমে গিয়েছিল এবং চারপাশে এক শান্ত কিন্তু দৃঢ় নীরবতা ছিল। এই নীরবতা খালি ছিল না। এটা খালি নয়, এটা এখানেই কথা বলবো কিন্তু অভিজ্ঞতায় ভরা ছিল। এখন তার কারো সঙ্গে লড়াই করার দরকার ছিল না, না নিজেকে প্রমাণ করার। কাজে সে পুরোপুরি স্থির হয়ে গিয়েছিল। সিদ্ধান্ত এখন তার হাতে ছিল, কিন্তু তাতে অহংকার ছিল না। সে প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনত, প্রতি মানুষকে তার কাজ থেকে মাপত। হয়তো এজন্য, কারণ সে নিজে সেই সময় দেখেছে যখন মানুষকে তার ক্ষমতা থেকে নয়, তার অবস্থা থেকে ওজন করা হতো। সে জেনে গিয়েছিল যে আসল শক্তি কি হয়। শক্তি অন্যকে দমানোয় নয়, বরং নিজেকে সঠিক জায়গায় রাখায় হয়। সন্ধ্যাগুলো এখন আগের মতো ছিল না। সে প্রায়ই একা বসে তার স্কেচবুক খুলত। রং এখনও তার জীবনের অংশ ছিল। ফরক শুধু এতটুকু যে এখন তাতে তিক্ততা ছিল না। যে রেখাগুলো সে টানত তাতে এখন ভাঙন ছিল না। সে টানত খাঁটি হৃদয়ের সন্তুলন ছিল। সে শিল্প ছেড়ে দেয়নি, বরং তাকে তার ভিতর সঠিক জায়গা দিয়ে দিয়েছিল। রিয়ার স্মৃতি মাঝে মাঝে আসত, কিন্তু এখন তাতে ব্যথা ছিল না। সে বুঝে গিয়েছিল যে কিছু লোক আমাদের জীবনে এজন্য আসে যাতে আমাদের নিজের সঙ্গে মিলিয়ে দেয়।
রিয়া তাকে এটা শিখিয়েছিল যে ভালোবাসা ততক্ষণ টিকে থাকে যতক্ষণ তাতে সম্মান থাকে। সম্মান ছাড়া সম্পর্ক ধীরে ধীরে বোঝা হয়ে যায়। এক সন্ধ্যায় সে পুরনো ঘরের সামনে কিছুক্ষণ থেমেছিল, সেই দরজা যেখান থেকে সে কখনো মাথা নিচু করে ভিতরে যেত। আজ সে বাইরেই দাঁড়িয়ে থেকেছিল। ভিতরে যাওয়ার দরকার ছিল না। সে জানত যে সে শুধু এক জায়গা ছেড়ে যায়নি, বরং সেই পরিচয়কেও পিছনে ছেড়ে দিয়েছে যাতে সে নিজেকে ছোট মনে করত। মহেশ শর্মার সঙ্গে তার মাঝে মাঝে কথা হয়ে যেত। কথাবার্তায় এখন আনুষ্ঠানিকতা ছিল না, দেরিতে হলেও একটা বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছিল। আরব অনুভব করেছিল যে ক্ষমা সবসময় শব্দে হয় না, মাঝে মাঝে বদলে যাওয়া আচরণই সবচেয়ে বড় ক্ষমা হয়। জীবন তাকে এক সরল শিক্ষা দিয়েছিল, যদি আপনি নিজের ইজ্জত না করবেন তাহলে দুনিয়াও করবে না। সহ্যশীলতা এবং দুর্বলতার মধ্যে ফরক থাকে। সহ্যশীলতা সেই হয় যা সঠিক সময় দাঁড়াতে পারে, এবং যখন কোনো সম্পর্ক আপনাকে ক্রমাগত ভাঙতে থাকে তখন তার থেকে আলাদা হয়ে যাওয়া হার নয়, বরং নিজেকে বাঁচানো হয়। আজ আরব কারো থেকে এটা প্রমাণ করার চেষ্টা করছিল না যে সে কে, তার এর দরকার ছিল না। তার আত্মসম্মান এখন কোনো নাম, পদ বা সম্পর্কের ওপর ঝুলছিল না। সে ভিতর থেকে শান্ত ছিল। মাঝে মাঝে সে ভাবত যে যদি সেসব না হতো তাহলে হয়তো সে আজ এখানে থাকত না, হয়তো ব্যথাই সেই পথ ছিল যা তাকে নিজের কাছে পৌঁছে দিয়েছিল। এটাই জীবনের সত্য। প্রতিটি ভাঙন আমাদের শেষ করতে আসে না, কিছু ভাঙন আমাদের মজবুত করতে আসে। যদি আপনি এই গল্প শুনছেন এবং কোথাও নিজেকে আরবের জায়গায় পাচ্ছেন, তাহলে শুধু এতটুকু মনে রাখবেন, আপনার মূল্য কেউ অন্য ঠিক করে না। আপনার চুপ থাকারও একটা সীমা থাকে, এবং যখন আপনি নিজের জন্য দাঁড়ান, একটা প্রচার আপনার মূল্যকে এটা হয় যে কয়লা করেন, তখনই দুনিয়া আপনাকে সঠিক চোখে দেখে। এটাই এই গল্পের আসল শিক্ষা। যদি এই গল্প আপনার হৃদয়ের কোনো কোণ ছুঁয়ে থাকে, তাহলে নিজের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করুন। হয়তো আপনার কথা কাউকে সাহস দেবে। এবং যদি আপনি এমনই গল্প শুনতে চান, তাহলে এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন, কারণ আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের এমন আরও গল্প আনার শক্তি দেয়। এবং জীবনের একটা পর্যায়ে এসে অনেক লোক হঠাৎ থেমে যায়। তারা পিছনে ফিরে তাকায় এবং অনুভব করে যে তারা তাদের সেরা সময় নিজের জন্য নয়, অন্যের জন্য জীবন কাটিয়েছে। ঘর, পরিবার, দায়িত্ব, সন্তানের ভবিষ্যৎ, মা বাবার আশা, এসবের মধ্যে তারা কখনো এটা জিজ্ঞাসা করেনি যে তারা নিজে কি চান। আরব এখন এই সত্যকে খুব স্পষ্ট দেখতে পাচ্ছিল, এবং তার বোঝা যাচ্ছিল যে এই গল্প শুধু তার নয়, বরং সেই লক্ষ লক্ষ লোকের যারা চুপচাপ তাদের জীবন নির্বাহ করে কাটিয়ে দিয়েছে। এই লোকেরা কখনো অভিযোগ করেনি, যা পেয়েছে তা গ্রহণ করেছে, যা পায়নি তাকে ভাগ্য মেনে নিয়েছে। তারা তাদের স্বপ্নকে এই ভেবে স্থগিত রেখেছে যে একদিন সময় পাবে, কিন্তু বছর কেটে গিয়েছে, দায়িত্ব বদলাতে থেকেছে, এবং নিজের জন্য রাখা সেই কাল কখনো আসেনি। তারা মজবুত থেকেছে কারণ তাদের থেকে এটাই আশা করা হতো, কিন্তু এই মজবুতির বোঝার নিচে তাদের নিজের গলা ধীরে ধীরে দবা হয়ে গিয়েছিল। এই বয়সে এসে অনেক লোক একা থাকে না, তবু ভিতর থেকে খালি থাকে। ঘর ভরা থাকে, সন্তান পাশে থাকে, কিন্তু হৃদয়ের কথা বলার মন করে না। এই খালিপন কারো অভাব থেকে নয়, বরং নিজের থেকে দূরে চলে যাওয়া থেকে তৈরি হয়। যখন মানুষ বছরের পর বছর তার প্রয়োজনগুলোকে উপেক্ষা করতে থাকে, তখন একদিন সেই প্রয়োজনগুলোই নীরবতার আকার নেয়। যদি আপনি এই গল্প শুনছেন এবং আপনার মনে হচ্ছে যে আপনিও আপনার জীবন অন্যের জন্য জীবন কাটিয়েছেন, তাহলে এটা বুঝে নিন যে এতে কোনো ভুল নেই। এটা সেই প্রজন্মের সত্য যে ত্যাগকে ধর্ম মেনে নিয়েছে। কিন্তু এটাও সত্য যে ত্যাগের মানে নিজেকে পুরোপুরি মুছে ফেলা নয়। নিজের জন্য জীবনযাপন কোনো বয়সের অধীন নয়, এটা ছোট ছোট সিদ্ধান্ত থেকে শুরু হয়। নিজের পছন্দকে গুরুত্ব দেওয়া, খাঁটি বিনা অপরাধবোধে আরাম করা, এবং এটা স্বীকার করা যে আপনি ক্লান্ত হয়ে গেছেন। আরব এটা শিখেছে যে সম্মান সব সময় বাইরে থেকে পাওয়া যায় না। অনেকবার আমাদের নিজেকে এই অনুমতি দিতে হয় যে আমরা থামতে পারি, শ্বাস নিতে পারি, এবং নিজের অনুভূতিগুলোকে মানতে পারি। যে লোকেরা পুরো জীবন অন্যের জন্য দাঁড়িয়ে থাকে, তাদেরও মাঝে মাঝে নিজের জন্য বসার অধিকার থাকে। এতে কোনো স্বার্থ নেই, এটা সন্তুলন। জীবনের এই পর্যায়ে হিসাব করার নয়, এটা বোঝার হয়। এটা দেখার যে আমরা কি হারিয়েছি, তার চেয়ে বেশি এটা অনুভব করার যে আমরা কি শিখেছি। যদি এই বোঝাপড়ার সঙ্গে মানুষ এগিয়ে যায়, তাহলে গত বছরগুলো বোঝা থাকে না, সেগুলো অভিজ্ঞতা হয়ে যায়।
যদি এই শব্দগুলোতে আপনার কোথাও নিজের ছায়া দেখা যাচ্ছে তাহলে এটাকে দুর্বলতা মনে করবেন না। এটা এই ইঙ্গিত যে আপনি অনেক কিছু দিয়েছেন। এখন সময় যে আপনি নিজেকে কিছুটা ফিরিয়ে আনুন। আপনার গল্প এখনো শেষ হয়নি, সেটা শুধু এতদিন একপাশা যাত্রা করেছে, এবং হয়তো জীবনের আসল সন্তুলন ঠিক এখান থেকেই শুরু হয়, যখন মানুষ অন্যের জন্য জীবনযাপনের সঙ্গে সঙ্গে নিজের জন্যও কিছুটা জীবনযাপন শিখে নেয়। প্রতিটি গল্পের শেষ একদিন আসে, কিন্তু প্রতিটি শেষ হওয়ার জন্য নয়। কিছু শেষ এজন্য আসে যাতে মানুষ প্রথমবার সত্যিই শুরু করতে পারে। আরবের জীবনও এখন সেই মোড়ে এসে থেমে গিয়েছিল। পিছনে অনেক কিছু ছেড়ে যাওয়া হয়ে গিয়েছিল, অপমান, চুপ থাকা, সহশীলতা এবং সেই ব্যথা যা তাকে ভিতর থেকে ভেঙেছে এবং তৈরিও করেছে। সামনে এখন কোনো শোরগোল ছিল না, কোনো প্রমাণ করার দরকার ছিল না, শুধু এক স্পষ্ট পথ ছিল যার উপর সে তার পূর্ণ সচেতনতা এবং আত্মসম্মানের সঙ্গে হাঁটতে পারত। সে এটা বুঝে নিয়েছিল যে জীবন কারো থেকে জেতার নাম নয়। আসল জয় তখন হয় যখন মানুষ নিজের থেকে হারতে বন্ধ করে দেয়, যখন সে এটা মেনে নেয় যে তার অনুভূতিগুলো ততটাই গুরুত্বপূর্ণ যতটা তার দায়িত্ব। আরব শিখেছে যে চুপ থাকা সব সময় শক্তি হয় না, এবং বলে দেওয়া সব সময় দুর্বলতা নয়। সঠিক সময় দাঁড়িয়ে যাওয়াও আত্মসম্মানেরই এক রূপ। গত বছরগুলো এখন তাকে বোঝা লাগত না, সেগুলো তার পরীক্ষা ছিল। আরব পূর্ণ করেছে। সঠিক সময়ে দাঁড়িয়ে যাওয়াও এক খুব সঙ্গে আকরি হয়ে গেছে, এবং ঠিক সেই পরীক্ষাগুলোই তাকে এটা শিখিয়েছে যে মাঝে মাঝে জীবন আমাদের সেখানে নিয়ে যায় যেখানে আমরা যেতে চাই না, শুধু এই জন্য যাতে আমরা সেখানে পৌঁছতে পারি যেখানে আমাদের থাকা উচিত। রিয়া, তার পরিবার, সেই পুরনো পরিচয় সব এখন তার স্মৃতির অংশ ছিল, তার দিকের নয়। সে কারো থেকে প্রতিশোধ নেয়নি এবং না কাউকে শাস্তি দিয়েছে। সে শুধু নিজেকে সেই জায়গা থেকে বের করে নিয়েছে যেখানে তার মূল্য বোঝা যায়নি, এবং এটাই তার সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল, নিজেকে বাঁচিয়ে নেওয়া। আপনার সঙ্গে একটা কথা বলা লোক, বিনা শোরগোল করে, বিনা অভিযোগ করে, বিনা কাউকে নিচু দেখিয়ে। যদি আপনি এই গল্প শুনছেন এবং আপনার মনে হচ্ছে যে আপনিও অনেক কিছু সহ্য করেছেন, অনেক কিছু ছেড়ে দিয়েছেন, তাহলে একটা কথা মনে রাখবেন, সহ্যশীলতারও একটা সীমা থাকে। সম্পর্ক ততক্ষণ পবিত্র থাকে যতক্ষণ সেগুলো আপনাকে সম্মান দেয়। যেদিন সেগুলো আপনাকে ছোট অনুভব করাতে শুরু করে, সেদিন সেখানে থেকে যাওয়া বুদ্ধিমানের কাজ হয় না। নিজের জন্য দাঁড়ানো বিদ্রোহ নয়, এটা নিজের প্রতি সততা। জীবন কোনো এক ভূমিকার নাম নয়। আপনি শুধু কারো স্বামী, স্ত্রী, বাবা, মা বা উপার্জন নয়। আপনি এক মানুষ যার নিজের অনুভূতি আছে, নিজের স্বপ্ন আছে এবং নিজের ক্লান্তিও আছে। এসবকে উপেক্ষা করে জীবনযাপন করা কোনো মহানতা নয়, বরং ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলা। আরবের গল্প আমাদের ঠিক এটাই শেখায় যে দেরি কখনো এতটা হয় না যে মানুষ নিজের জন্য দাঁড়াতে না পারে। বয়স যাই হোক, পরিস্থিতি যাই হোক, যদি ভিতরে এই অনুভূতি জেগে ওঠে যে আপনিও মানে রাখেন, তাহলে ঠিক সেখান থেকে জীবন বদলাতে শুরু করে। সবাই তালি বাজাবে না যখন আপনি নিজেকে বেছে নেবেন। কেউ কেউ রাগ করবে, কেউ কেউ আপনাকে ভুল বলবে, কিন্তু মনে রাখবেন, যে লোকেরা আপনার চুপ থাকাই সহজ ছিল, তারা আপনার আত্মসম্মানে কখনো সহজ হবে না। এবং এমন লোকদের সম্মতি হারানো নিজেকে হারানোর চেয়ে অনেক ভালো। গল্প এখানেই শেষ হয়, কিন্তু জীবন নয়। জীবন তো ঠিক সেখান থেকে শুরু হয় যেখানে মানুষ নিজেকে ছোট মনে করা বন্ধ করে দেয়।